আচ্ছা, পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা, তার রাজনৈতিক সংঘাত আর আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা, এই সবকটা বিষয় কিন্তু একে অপরের সাথে ভীষণভাবে জড়িত। তো আজকের আলোচনায় আমরা এই জটিল সমীকরণটাকেই একটু খতিয়ে দেখব। চলুন শুরু করা যাক। দেখুন, ভারতের নিজস্ব বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ তারাই কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তকে বলছে সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ। আর এই সীমান্তটা তো ছোটখাটো নয়, প্রায় 2217 কিলোমিটার লম্বা। এর একটা বিশাল অংশই নদী নালা দিয়ে ঘেরা, মানে যাকে আমরা বলি রিভারাইন বর্ডার্স। আর বুঝতেই পারছেন এই ধরনের জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়াটা কতটা কঠিন, প্রায় অসম্ভবই বলা চলে। আর ঠিক এইখান থেকে আমাদের মূল প্রশ্নটা উঠে আসছে। আচ্ছা, একটা রাজ্যের ভেতরে রাজনীতি, তার নিজস্ব সমীকরণ, সেটা কিভাবে দেশের নিরাপত্তার মতো একটা বড় বিষয়কে প্রভাবিত করতে পারে, এটাই আমরা বোঝার চেষ্টা করব। তো চলুন আলোচনাটা শুরু করা যাক একদম সীমান্ত এলাকা থেকে। এমন একটা জায়গা যেখানে দেশের নিরাপত্তা, স্থানীয় অর্থনীতি আর মানুষের বসবাস, এই সব কিছু মিলেমিশে একটা লাগাতার চাপের পরিস্থিতি তৈরি করে রেখেছে। এবার একটু 2011 সালের সেন্সাসের দিকে নজর রাখা যাক। এই ডেটাটা বেশ ইন্টারেস্টিং। দেখুন, মুর্শিদাবাদের মতো জেলায় মুসলিম জনসংখ্যা 66% বেশি, মালদায় 51% বেশি। মানে এই প্রধান সীমান্তবর্তী জেলাগুলিতে মুসলিম জনসংখ্যাই সংখ্যাগরিষ্ঠ। আর এটা কিন্তু একদিনে হয়নি, এর পেছনে ইতিহাস এবং মাইগ্রেশনের একটা লম্বা প্রেক্ষাপট রয়েছে। জনসংখ্যার এই ছবিটা মাথায় রাখাটা খুব জরুরি, কারণ এই প্রেক্ষাপটেই কিন্তু কেন্দ্র আর রাজ্য সরকারের মধ্যে সংঘাতটা তৈরি হয়েছে। বিষয়গুলো কি কি? যেমন ধরুন, সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা, এনআরসি চালু করতে না দেওয়া, কিংবা ধরুন বিএসএফের কাজের পরিধি সীমান্ত থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর যে প্রস্তাব, সেটার বিরুদ্ধে রাজ্যের বিধানসভায় প্রস্তাব পাশ করানো। বেশ, তাহলে সীমান্ত এলাকাটা তো একটা ফ্ল্যাশ পয়েন্ট, বুঝলাম। কিন্তু প্রশ্ন হলো, এই যে সংঘাত, এর জ্বালানিটা আসছে কোথা থেকে? বিভিন্ন সূত্র থেকে যে ছবিটা উঠে আসছে তা হলো এক বিরাট অবৈধ অর্থনীতির, আর সেখান থেকেই তৈরি হচ্ছে বিপুল অঙ্কের বেআইনি টাকা। এর মধ্যে 1 নম্বরেই আসে গরু পাচার। এটা একটা বিশাল আন্তঃসীমান্ত চক্র, আর অভিযোগটা বেশ গুরুতর। বলা হয় এর সঙ্গে নাকি প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরাও জড়িত। 2 নম্বরে আছে কয়লা। ইস্টার্ন কোলফিল্ডস এলাকা থেকে বেআইনিভাবে কয়লা তুলে পাচার করার অভিযোগ। 3 নম্বরে শিক্ষক নিয়োগ দুর্নীতি। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার এই বিরাট কেলেঙ্কারিটা তো রাজ্যের গোটা শিক্ষা ব্যবস্থাকেই নাড়িয়ে দিয়েছে। আর 4 নম্বরে রেশন বন্টন দুর্নীতি। অভিযোগ হল গরিব মানুষের জন্য যে খাদ্যশস্য বরাদ্দ ছিল তা খোলা বাজারে বেচে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে বিপুল পরিমাণ কালো টাকার কথা আমরা শুনলাম, এর শেষটা কোথায়? অভিযোগটা হলো এই টাকাটাই নাকি ব্যবহার করা হয় ক্ষমতা ধরে রাখার জন্য, আর সেটাই স্থানীয় স্তরে রাজনৈতিক হিংসাকে আরও উস্কে দেয়। চলুন বিষয়টা একটু গভীরে দেখা যাক। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের সময়কার ছবিটা দেখুন। 2013, 2018, 2023 প্রত্যেকবারই ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে। 2018 সালে তো কমপক্ষে 25 জনের মৃত্যু হয়েছিল, আর প্রায় 20,000-এরও বেশি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। 2023-এ নিহতের সংখ্যাটা বেড়ে দাঁড়ায় অন্তত 55। মানে বারবার খুন, সন্ত্রাস আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়াটা যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতিটা যে কতটা গুরুতর তা বোঝা যায় সুপ্রিম কোর্টের এই মন্তব্য থেকে। দেশের সর্বোচ্চ আদালতকে বলতে হচ্ছে যে নির্বাচন আয়োজন করাটা হিংসার লাইসেন্স হতে পারে না। ভাবুন একবার, পরিস্থিতি কোন পর্যায়ে গেলে এই কথাটা বলতে হয়। শুধু তাই নয়, 2021-এর বিধানসভা ভোটের পরের হিংসার ঘটনা খতিয়ে দেখতে আদালত একটা মানবাধিকার কমিশন তৈরি করে দিয়েছিল। তাদের রিপোর্টে একটা সাংঘাতিক কথা বলা হয়েছিল, শাসকের আইন, আইনের শাসন নয়। মানে আইন তার নিজের পথে চলছে না, শাসকের ইচ্ছায় চলছে। রিপোর্টে একটা রাজনৈতিক আমলা অপরাধী চক্রের কথাও বলা হয়, আর সবচেয়ে বড় অপরাধগুলোর তদন্তভার সিবিআইকে দেওয়ার সুপারিশ করা হয়। তো এই যে দুর্নীতি আর হিংসার চক্র, এটা তো আর এমনি এমনি চলে না। এর জন্য একটা সামাজিক এবং রাজনৈতিক জমিনের প্রয়োজন হয়।
আর এই চক্রটা সমাজে আগে থেকে থাকা বিভাজনগুলোকেই ব্যবহার করে এবং সেগুলোকে আরও বাড়িয়ে তোলে। এর কয়েকটা উদাহরণ দেখা যাক। যেমন ধরুন ২০১৭ সালে মহররমের আগে দুর্গাপূজার বিসর্জন নিয়ন্ত্রণ করার একটা নির্দেশ দেওয়া হয়েছিল। হাইকোর্ট কিন্তু সেই নির্দেশ বাতিল করে দেয়। আদালত বলে এটা স্বেচ্ছাচারী এবং তোষণের চেষ্টা। আবার ২০১২ সালে যখন ইমাম আর মুয়াজ্জিনদের জন্য ভাতার ঘোষণা করা হয়েছিল, সেটাও আদালত অসাংবিধানিক বলে খারিজ করে দেয়। এই ঘটনাগুলো বারবার ধর্মনিরপেক্ষ প্রশাসন নিয়ে একটা গভীর টানাপোড়েনের দিকেই ইঙ্গিত করে। আর এর ফলস্বরূপ গত এক দশকে আমরা বেশ কিছু জায়গায় বড় সাম্প্রদায়িক সংঘাতও দেখেছি। মালদার কালিয়াচক, হাওড়ার ধুলাগড়, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া বসিরহাট থেকে শুরু করে আসানসোল, এমনকি ২০২৩-এ রামনবমীর সময়ে হাওড়া আর হুগলি, তালিকাটা বেশ লম্বা। আর প্রায় প্রত্যেক ক্ষেত্রেই দেখা গেছে কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বা ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে ঝামেলাটা শুরু হয়েছে। এটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা দুর্বলতার দিককেই কিন্তু তুলে ধরে। তাহলে এই সব কিছুর সম্মিলিত ফলটা কি দাঁড়াচ্ছে? সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতার। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের বিভিন্ন স্তম্ভ, যেমন ধরুন প্রশাসন, পুলিশ, কেন্দ্রীয় এজেন্সি, তারা নিজেরাই একে অপরের সঙ্গে একটা প্রকাশ্য সংঘাতে জড়িয়ে পড়ছে। এর লক্ষণগুলো কিন্তু খুব স্পষ্ট। ২০১৯ সালে আমরা কলকাতা পুলিশ আর সিবিআইয়ের মধ্যে একটা বেঞ্জির সংঘাত দেখেছিলাম। বারবার বিভিন্ন মামলায়, তা সে ভোট পরবর্তী হিংসা হোক বা অন্যান্য দুর্নীতি, আদালতকে হস্তক্ষেপ করে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হয়েছে। আর সবশেষ ২০২৪ সালের সন্দেশখালিতে তো ইডি অফিসারদের ওপর হামলার ঘটনাও ঘটল। আর এই সন্দেশখালির ঘটনাটা যেন একটা কেস স্টাডি। এখানে জমি দখল, যৌন হেনস্থা থেকে শুরু করে তদন্তকারীদের উপর হামলার মতো সব অভিযোগই উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত আদালতের নজরদারিতে তদন্ত চালাতে হচ্ছে। এটা যেন একটা সিস্টেম্যাটিক ব্রেকডাউনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যেখানে অভিযোগ উঠছে যে স্থানীয় ক্ষমতার কাঠামো এতটাই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল যে আদালতের হস্তক্ষেপ ছাড়া উপায় ছিল না। এই পুরো আলোচনা শেষে একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোই নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে, তখন সাধারণ মানুষের ভরসার জায়গাটা কোথায়? আইনের শাসন আর ন্যায় বিচার সেটা নিশ্চিত করবে কে?